আমি যখন ভাবি রুমে গেলাম, যখন আমি প্রস্তুত হচ্ছিলাম তখন কাজের মেয়ে দেখে ফেলে। ওর বয়স বেশি না, 14-15 হবে। তারপর কাজের মেয়ে বলল, আমি সাহেব বাড়িতে আসলে সব বলে দেব। আমি বললাম, তুই কি চাস, তোকে সব দিব, তারপরও তুই আমাদের গোপন কথা বলবি না। কাজের মেয়ে তখন বলল, আমি চাই আমার সাথে এক রাত বাকি গল্পটা শোনাচ্ছি। আমি 22 বছরের যুবক, একটা ওষুধ কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতাম। চাকরির কারণে আমাকে সবসময় ডাক্তারদের ভিজিট করতে হতো। একদিন বড় শহরের এক নামকরা হার্টের ডাক্তারের চেম্বারে গেলাম তাকে ভিজিট করতে। ডাক্তার এক রোগীকে দেখতে ছিল। আমি সেখানে বসে অপেক্ষা করতে লাগলাম। আমি বসে ডাক্তারের সহযোগীর সাথে গল্প করতে লাগলাম। তখন প্রায় রাত 9টা বাজে। এমন সময় এক সুন্দরী মহিলার সাথে একটা 16 বছরের মেয়েকে নিয়ে ঢুকতে দেখতে পেলাম। পরে জানতে পারলাম মেয়েটি মহিলার কাজের মেয়ে। মহিলার বয়স 25 হবে। দেখতে অনেক লম্বা আর অনেক সুন্দরী, যে কোনো ছেলে দেখে তার প্রতি দুর্বল হয়ে পড়বে। আমি তার দিকে চেয়ে রইলাম। সে একটা হাতকাটা চিকেন কাপড়ের জামা পরেছে। মহিলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমি ডাক্তার দেখাবো। আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাই। ডাক্তারের সহযোগী ফাইল চেক করে বল, আপনাকে 3 দিন পরে আসতে হবে, এর আগে সম্ভব না। মহিলা বলল, না ভাই প্লিজ, আমাকে কালকে ব্যবস্থা করে দিন। কিন্তু সহযোগী বলছে, না ম্যাডাম, কালকে কোনোভাবে সম্ভব না। এবার মহিলা কাউন্টারের সামনে এসে একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে কেমন একটা হাসি দিয়ে বলল, আপনি একটু চেষ্টা করে দেখেন না। আমি তার দিকে চেয়ে রইলাম। আমি ভাবলাম এর সাথে খাতির হলে মনে হয় কিছু লাভ হবে। আমি বললাম, আপনি একটু বসেন, ডাক্তার ফ্রি হলে আমি আলাপ করে দেখছি। কিছুক্ষণ পর ডাক্তার ফ্রি হলে আমি তার রুমে গিয়ে বললাম, আমার এক পরিচিত রোগী আছে, আপনাকে কাল একটু সময় দিতে হবে। যেহেতু ডাক্তারদের আমরা অনেক সুযোগ সুবিধা নেই, তাই সে তার সহযোগীকে থেকে সব চেক করে আমাকে বলল, কালকে সকাল 10টায় আমি সময় দিতে পারবো। আমি এসে মহিলাকে বললাম সকাল 10টায় সে আসতে পারবে কিনা। সে রাজি হলো এবং আমাকে অনেক ধন্যবাদ দিল। আমিও তার সাথে চেম্বার থেকে বের হয়ে এলাম। তাকে বললাম, ডাক্তার সাহেবকে বলেছি আপনি আমার পরিচিত, তাই সে রাজি হয়েছে। সে বলল, তাহলে কালকে আমার জন্য আপনাকে আবার আসতে হবে। আমি বললাম, এতে কোনো সমস্যা নেই। আপনার মতো সুন্দরী মহিলাকে সাহায্য করতে পেরে ভাল লাগছে। তার চেহারায় একটা হাসি দেখলাম। আমি বললাম, আমার নাম হামিদ। সে বলতো, নাম রুবিনা। সে বিবাহিত, তার স্বামী সিঙ্গাপুর থাকে। সেও 15 দিনের ভিতর সেখানে চলে যাবে, সবকিছু রেডি হয়ে গেছে। এখানে সে আর তার শ্বশুর শাশুড়ি থাকে। আমরা আলাপ করতে করতে হাঁটতে লাগলাম। সে বলল, আমার বাসায় চলে 1 কাপ চা খেয়ে আসবেন। আমি বললাম, আর একদিন যাব, কিন্তু রুবিনা অনেক অনুরোধ করি। এরপর আমি রাজি হলাম। তারা দুজন একটা রিকশায় উঠল। আমি আমার হোন্ডা নিয়ে তাদের পিছু পিছু গেলাম। তাদের বাসায় যে তার শ্বশুর শাশুড়ির সাথে আমার আলাপ করিয়ে দিন। তারা আমাকে অনেক ধন্যবাদ দিল তাদের বুকে সাহায্য করার জন্য। এরপর আমাকে যা দিল, আমি চা খেয়ে বিদায় নেওয়ার জন্য রেডি হলাম। তখন রুবিনা বলল, হামিদ, যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব। আমি বললাম, আমাকে আপনি না বললে তুমি করে বলবেন। আমি বয়সে আপনার ছোট হব, আর আপনি কিছু মনে না করলে আপনাকে ভাবি বলে থাকতে পারি। রুবিনা রাজি হল। এরপর বল, হামিদ, কালকে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদের বাড়ি যাবে, তাই কাজের মেয়েটা বাসায় রেখে আমাকে যেতে হবে। তোমার যদি কোনো অসুবিধা না হয় তবে আমাকে সকালে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি মনে মনে অনেক খুশি হলাম। আমি বললাম, ঠিক আছে, আমি সকাল 10টার সময় চলে আসবে। এরপর বিদায় নিয়ে চলে আসলাম। আমি খুশিমনে বাসায় ফিরে আসলাম। আসলে এখানে এত স্মার্ট মেয়েরা থাকতে পারে আমার কল্পনা ছিল না। আমি সব সময় তা ফলো করে বেড়াই। আমি বাসায় এসে খাওয়া দাওয়া করে রবিনা ভাবের কথা ভেবে শান্ত হলাম, আর কালকে সকালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। পরের দিন সকাল 8টায় ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে রুবিনা ভাবির বাসায় চলে গেলাম। গিয়ে দেখলাম রবিনা ভাবে রেডি, আর তার শ্বশুর শাশুড়ি রেডি হচ্ছে মেয়ের বাড়ি যাওয়ার জন্য। আমি আমার হোন্ডার পিছে রুবিনা ভাবিকে নিয়ে চললাম। তারপর বাসার সামনে হাজির হলাম। আমি একটু লজ্জা পেলাম, জানি না রুবিনা ভাবে কি ভাবছে আমার সম্পর্কে। আমার কেন জানি মনে হল রুবিনা ভাবে ইচ্ছাকৃতভাবে আমার মোটরসাইকেলে উঠছে। এভাবে চলতে চলতে প্রায় আধা ঘন্টা লেগেছিল। ডাক্তার সাহেব তখনও আসে নাই, তাই ভাবেই ওয়েটিং রুমে বসে অপেক্ষা করতে লাগল।
আমিও ভাবির সাথে একটু দূরে বসে গল্প করতে লাগলাম। আমি বারবার ভাবি দিকে তাকাচ্ছিলাম। ভাবি ব্যাপারটা বুঝে মুচকি মুচকি হাসতে লাগল। কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে ভাবিকে দেখুন। ডাক্তারের কাজ শেষ হলে আমি আবার ভাবিকেহ নাই ছড়িয়ে বাসায় নিয়ে গেলাম। বাসার কাছাকাছি আসতেই রুবিনা ভাবি আমার হোন্ডা থেকে নেমে পড়ল। বাসায় এসে দেখলাম তার শ্বশুর শাশুড়ি চলে গেছে। কাজের মেয়ে একা বাসায়। ভাবি আমাকে বসতে বলে কাজের মেয়েকে নিয়ে ভিতরে গেল। একটু পর ভাবি বলল, আমার ল্যাপটপ কালকে রাতে হঠাৎ হয়ে আছে, তুমি কি দেখবে? কি সমস্যা? আমি বললাম ঠিক আছে। ভাবি কোথায় নিয়ে আসেন? রবিনা ভাবে বলল, আমার বেডরুমে আছে, তুমি আসবে? আমাকে বেডরুমে নিয়ে তার ল্যাপটপ দিয়ে বলল, তুমি দেখ, আমি একটু কাজ করে আসছি। কাজের মেয়েকে বল আমাকে চা দিতে। আমি ল্যাপটপ নিয়ে স্ক্যান করে ভাইরাস মুক্ত করে দিলাম। তারপরই স্টার্ট করে দেখলাম ঠিকমতো কাজ করছে। আমি তখনও ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছি। প্রায় 10 মিনিট পর রুবিনা ভাবি আসল। আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। তারপর রুবিনা ভাবে আসলো। আমি হাঁ করে তাকে দেখতে লাগলাম। ভাবে বলল, এমন করে কি দেখছো? সে বলল, আমি তোমার মাঝে এমন কিছু দেখছি যা আমি আগে কখনো দেখিনি। ভাবি আমার অবস্থা বুঝে হাসতে লাগল। একটু পর কাজের মেয়ে আমাদের চা দিয়ে গেল। আমরা চা খেতে খেতে গল্প করলাম। রুবিনা ভাবি অনবরত হাসতে লাগল। আমি ল্যাপটপ ঠিক করে ভাবিকে দেখানোর জন্য একটা মুভি চালু করলাম। আর সাথে সাথে একটা বাজে ছবি চালু হলো। আমি কি করব বুঝতে না পেরে ভাবের দিকে তাকালাম। রুবিনা ভাবে হাসতে লাগলাম। হাসতে হাসতে বল, দেখ, আমি দামি প্রায় 1 বছর হলো একা একা থাকি। আমার তো কিছু পেতে ইচ্ছে করে। কালকে তোমাকে ডাক্তারের চেম্বারে দেখে আমার ভিতরে কেমন জানি করছে। তোমাকে নিয়ে আমার মনের ভিতর একটা আশা জাগল। আমি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালাম। রবিনা ভাবে হেসে উঠে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। রবিনা ভাবি দরজা বন্ধ করে আমার সামনে আসলো। এমন সময় হঠাৎ করেই দরজার বাহিরে থেকে 16 বছরের কাজের মেয়েটা নখ দিয়ে ডাক দিল। আমি মনে মনে বললাম, আসার আর সময় পেলি না। রুবিনা ভাবিকে কাজের মেয়ে বলল, আপনি ওনাকে নিয়ে এখানে কি করছেন? রবিনা ভাবে বলল, আমি যা খুশি তাই করছি, তোর তো সাহস কম না। আমি এখানে কি করছি তাই তুই জিজ্ঞেস করলি আমারে? কাজের মেয়ে বলল, ম্যাডাম, আমি তো খারাপ কিছু বলিনি। ম্যাডাম বলল, তুই এখন যা, তোর রুমে গিয়ে ঘুমা। কাজের মেয়ে তখন বলল, ঠিক আছে ম্যাডাম, আমি যাব। কিন্তু আপনারা যা করছেন তা কিন্তু মোটেই ভালো না সাহেব বাড়িতে। আসলে আমি সব বলে দেব। কাজের মেয়ের মুখে সব কথা শুনে আমার মেজাজটা এত খারাপ হলো। আমি বললাম, এই ছোটলোক, আমি এখানে কি করছি যে তুই আমার স্বামীকে বলবে? ম্যাডাম, আপনি তো ভালো করে জানেন কি করতে চাইছেন। বাহিরের একটা লোক রাতের বেলায় কারো বাসায় এভাবে থাকতে পারে? আমি বললাম, তুই কাল থেকেই বাসায় আসবি না। আমি তোর চেহারা দেখতে চাই না। 2 দিন দিনভর পাকামি করছিস। ঠিক আছে ম্যাডাম, আপনার মতো খারাপ ম্যাডামের বাসায় কাজ করার ইচ্ছাও আমার নাই। তবে ম্যাডাম, আপনি মনে রাখেন, আজকের দিনের কথা। আজকে আপনি কি করতে চাইছিলেন তা কিন্তু আমি ভুলব না, আর বলেও দেব। আমি কাজের মেয়েকে বললাম, এগুলো আমার স্বামী কখনো বিশ্বাস করবে না। কাজের মেয়েটি তখন বলল, বিশ্বাস কিভাবে করতে হয় তা আমার জানা আছে। কাজের মেয়েটি তখন বলল, আমার মোবাইলের সব রেকর্ড করা আছে। একটা অচেনা ছেলে আপনার রুমের ভিতর কি করে সেটা আজ বাচ্চা ছেলেও বুঝবে। কাজের মেয়েটা এত পাকা পাকা কথা জানে, আমি জানতাম না। আর তাছাড়া তার মাথায় প্রচণ্ড বুদ্ধি আছে। আমি এখন কি করব বুঝতেছি না। তখন হামিদ বলল, জমা করে কোনো সমাধান হবে না, আরও মান সম্মান যাবে। আর তাই আমি এর সমাধান করছি। ভাবি, আপনি কোনো কথা বলবেন না? আমি কাজের মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি চাও এর বিনিময়ে? কাজের মেয়েটি বলল, আমি কিছু চাই না, আমার টাকা পয়সার কোনো লোভ নেই। আচ্ছা তাহলে কি করলে তোমার মুখটা বন্ধ রাখবে? আমাদের কথা কাউকে বলবেন না। কাজের মেয়েটি বলল, একটা জিনিস আছে, যদি দেন তাহলে আমি কাউকে বলবো না। আমি বললাম, এই তো কাজের মেয়েটি, অনেক লোকই আছে। ঠিক আছে বলো তোমার কি জিনিস চাই। কাজের মেয়েটি তখন বলল, আপনি ভাবির সাথে যা করতে চেয়েছিলেন আমিও তো চাই। কাজের মেয়ের মুখে এমন কথা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল। আরে বলে কি? আমি তখন কাজের মেয়েটিকে প্রশ্ন করলাম, এর আগে কি তুমি এরকম হয়েছে তোমার সাথে? কাজের মেয়েটি বলল, না হয়নি, আমি আর চাই। আমি কাজের মেয়েটিকে বুঝিয়ে বললাম, দেখো তুমি এখনো বাচ্চা মেয়ে। আচ্ছা তুমি নিজেই বলো, এখন কি তোমাকে বিয়ে দেওয়া ঠিক হবে? কাজের মেয়েটি বলল, আমার পাশের বাড়ির বান্ধবীর। সে আমার থেকে 3 বছরের ছোট। তার যদি বিয়ে হতে পারে তাহলে আমার হতে পারে না। আমি কাজের মেয়ে।
প্রত্যেকটা কথা শুনে অনেক অদ্ভুত লাগছে। আমি তখন কাজের মেয়েটিকে ধমক দিয়ে বললাম, তুমি যেসব বলছো তোমার কি ভয় করছে না? ভয় করবে কেন? আজকাল তো এসব বিষয় পানি ভাত আরে বলে কি। আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমার কথা রক্ষা না করি তাহলে তুমি সব বলে দেবে, তাই তো? যদি আপনি আমার কথা না রাখেন তাহলে আমি অবশ্যই বলে দিব। এতে আপনার সমস্যা হবে, আর ম্যাডামের সমস্যা হবে। আমি তখন কাজের মেয়ের সাথে কথা বলে পারছিলাম না, আর তাই তার প্রস্তাবে আমি রাজি হলাম। রবিনা ভাবে বলল, আপনি কি বলছেন? এসবও কি পারবে আপনার সাথে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি বললাম, দেখো, ওর মুখ চাপা দিয়ে কথা ঢেকে রাখার জন্য এছাড়া আমাদের উপায় নাই। সে পারুক না পারুক সেটা তার বিষয়, আমি চেষ্টা করে দেখতে পারি। রবিনা, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন। পরে সমস্যা হলে আপনি বুঝবেন, সেই চিন্তা তোমার করতে হবে না, আমি সব সামলে নেব। আমি তখন কাজের মেয়েটাকে বললাম, কোথায় যেতে হবে বলো? কাজের মেয়েটি বলল, এই ভাষায় আরও একটি রুম আছে, যে রুমে আমি রাতে একা থাকি সেই রুমে। কোথায় সেই রুম? কাজের মেয়েটি বলল, আসুন আমার সাথে। আমি কাজের মেয়ের পিছু পিছু গেলাম। তারপর সে একটা ছোট্ট রুমে থাকে, সেই রুমে আমাকে নিয়ে গেল। আর রুবিনা ভাবে বলল, আপনি যান, চিন্তা কইরেন না, আমি আছি বারান্দায়। আমি রুবিনা ভাবিকে বললাম, ঠিক আছে, আপনি বারান্দায় থাকেন। তারপর কাজের মেয়ের রুমে ঢুকলাম। কাজের মেয়ে বলল, আপনি অনেক সুন্দর দেখতে। আমি বললাম, তাই? কাজের মেয়েটি তখন দরজাটা লক করে দিল। আমি হামিদকে বললাম, দেখুন, আমি দরজাটা লক করে ঠিক করিনি। সে বলল, উত্তম কাজ করেছে। কাজের মেয়েটি তখন বলল, আপনার সাথে হওয়ার আগে আপনি আমার হাতের তৈরি করা চা খাবেন না? সে বলল, চা খেলে মন ভালো থাকে, তুমি চা বানালে আমি অনেক খুশি, আর চাটা খেয়ে নিলে ভালোই হবে। আমি হামিদের জন্য চা বানালাম। আমি হামিদকে চা হাতে তুলে দিলাম। হামিদ বলল, তুমি চা খাবে না? আমি বললাম, আমি চা খাই না। আপনি খান। আমার চায়ের প্রশংসা সবাই করে, আপনিও করবেন আশা করি। তারপর আমি চা খেতে শুরু করলাম, আর কাজের মেয়েটি আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি চা খেতে আমার বুকের ভিতরটা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। আমি ভাবছি হয়তো গরম চা এমনি হতে পারে। কাজের মেয়েটির হাতে আরও একটি চা দেখতে পেলাম, আর সেই চা ম্যাডামকে দিয়ে আসলো। কাজের মেয়েটি যখন চা নিয়ে ঘর থেকে বাহির হলো তখন আমি বুকের জ্বালা পোড়া এছাড়াও করতেছিলাম। ম্যাডামের কাছে যা নিয়ে যেতে বল হয়েছে তোর কাজ? আমি বললাম, না ম্যাডাম, এখনো শুরু করিনি। আমি বললাম যে চা দিয়ে তাড়াতাড়ি যা। এদিকে ম্যাডাম চা খেতে শুরু করল। আমি আমার রুমে গিয়ে দেখি হামিদ চা খেয়ে মরে পড়ে আছে। আমি এটাই চেয়েছিলাম। আমি কাউকে খারাপ কাজ করতে দিতে পারিনি, যে কাজ আল্লাহ পছন্দ করে না। আমি সেই কাজ করার আগে আমি দুজনকেই শেষ করে দিয়েছি। আমার মনের ভিতর খারাপ উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল এই দুই সন্তানকে শেষ করা। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।